উন্নত চিকিৎসা নিতে শিগগির যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খালেদা জিয়া। এদিকে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়বে না। এক শাখা থেকেই সালমানের লুট ২৭,০০০ কোটি টাকা, আর্থিক অপরাধেও তার বিরুদ্ধে মামলা হতে পারে। এবং সর্বশেষ জানাবো এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসা নিতে শিগগির যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসা নিতে চলতি মাসে বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি মাল্টিপল ডিজিজ সেন্টারে লিভার প্রতিস্থাপন সহ জটিল সমস্যাগুলো চিকিৎসা করাবেন তিনি। তার দেশি বিদেশি চিকিৎসক পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য এর আগে পুরো শরীর চেক আপ করে খালেদা জিয়ার অন্য জটিলতাগুলো কমিয়ে আনতে হবে বলে জানা গেছে। চিকিৎসকদের মতে প্রথমে লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, প্রায় ১.৫ মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত কয়েকদিন ধরে ওনার অবস্থা কিছুটা স্থিতিশীল করা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে থাকতে হয়। এখন সিসিইউ এর সুবিধা সমেত কেবিনে তার চিকিৎসা চলছে। বিদেশে মাল্টিপল সেন্টারে তাকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়বে না। বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইনের অধীন চলমান সব কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তবে দায়মুক্তির বিধান নামে পরিচিত এই বিশেষ আইনে ইতিমধ্যে সম্পাদিত চুক্তিগুলো বহাল থাকবে। তবে চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির কার্যক্রমও বন্ধ থাকবে। প্রয়োজন হলে এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে শুনানি করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে আজ বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার এসেছে। বর্তমান সরকার কাজে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। তিনি বলেন, বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর কারণে জনগণের দুর্ভোগ বেড়েছে। তাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যা দুর্ভোগ আরও বাড়াবে। আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করব না। প্রয়োজন হলে কমিশন সবার সঙ্গে কথা বলে তার নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত নেবে। এক শাখা থেকেই সালমানের লুট ২৭,০০০ কোটি টাকা, আর্থিক অপরাধেও তার বিরুদ্ধে মামলা হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকে ঋণের নামে বের করে নিয়েছে প্রায় ২৭,০০০ কোটি টাকা, যা ওই শাখার মোট ঋণের ৬৫%। শাখাটি এখন প্রায় আধমরা অবস্থায় বেঁচে আছে। এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি। পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়ে বেনামি ঋণগুলো তার নামে সংযুক্ত করেছে। চাঞ্চল্যকর এসব তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও জনতা ব্যাংকের নথি ঘেঁটে পাওয়া গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে একজন পুরনো ব্যাংকার বলেন, বেনামি ঋণের অনেক ছিলেন সালমান এফ রহমান, যা ধীরে ধীরে পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়ে। এখন প্রায় সব অসাধু ব্যবসায়ী বেনামি ঋণ আছে। বেনামি ঋণকে পিতৃ পরিচয়হীন সন্তানের সঙ্গে তুলনা করা হয়। অবৈধ সন্তানের বাবা যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনি বেনামি ঋণের সুবিধাভোগীকে সাদা চোখে দেখা যায় না। তিনি আরো বলেন, ব্যাংক খাতে লুটপাটের বেশিরভাগই বেনামি ঋণ, অর্থাৎ ঋণ নেন একজন, ভোগ করেন অন্যজন। প্রকৃত সুবিধাভোগী থাকেন সবসময় ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ ব্যাংকের উচিত সব ধরনের বেনামি ঋণ খুঁজে বের করা, তা না হলে ব্যাংক খাত টিকবে না। জানা গেছে, একজন গ্রাহক ব্যাংকের মূলধনের সর্বোচ্চ 25% ঋণ নিতে পারে। এছাড়া ঋণ নিতে বিভিন্ন হারে জামানত রাখতে হয়। এখানে সেসবের কিছুই মানা হয়নি, অর্থাৎ রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে এসব ঋণ নিয়েছে সালমান এফ রহমান। এক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা। পরিচালনা পর্ষদ এবং এমডি নির্দেশনা থাকলে অনেক সময় কর্মকর্তাদের কিছু করার থাকে না। জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, তিনি তো এখন মানুষ খুনের অভিযোগে জেলে আছেন। আর্থিক অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে। আবার এই প্রক্রিয়ায় ব্যাংকের এমডি, পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকও জড়িত, কারণ এত টাকা এক শাখা থেকে কারো অগোচরে বের করেনি, সবাই জানেন। সুতরাং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সবার শাস্তি হওয়া উচিত। তার আগে টাকা আদায়ের চেষ্টা করতে হবে। জামানত থেকে থাকলে সেটা বাজেয়াপ্ত করতে হবে। আর শুধু এক শাখা নয়, আরও কোথা থেকে কত টাকা নিয়েছেন সেসব বের করতে হবে। এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন।
এস আলম গ্রুপ প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশে যে শেয়ার ধারণ করেছে তা হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়েছে ব্যক্তি শেয়ারধারী তথা বিনিয়োগকারীরা। তারা বলেছেন, এসব শেয়ার একদিকে অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে সৃষ্টি করা হয়েছে, অন্যদিকে বৈধ শেয়ারধারীদের শেয়ার বিক্রিতে বাধ্য করে সেই শেয়ার কেনা হয়েছে। এই ব্যাংকে বর্তমানে এস আলম গ্রুপের প্রায় 82% শেয়ার রয়েছে। ব্যক্তি শেয়ারধারী তথা বিনিয়োগকারীরা চিঠিতে বলেন, গত কয়েক বছরে দেশের ব্যাংক খাত এক বিশেষ অবস্থার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে গেছে। এস আলম গ্রুপ অত্যন্ত সুকৌশলে দেশের প্রচলিত আইন কানুনকে পাশ কাটিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পন্থা প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়। আবার সে অর্থ দিয়ে দেশ ও বিদেশের একাধিক কোম্পানির মাধ্যমে শেয়ার কিনে ব্যাংকের মালিকানা নিজেদের দখলে নিয়ে নেয়। এই প্রক্রিয়ার ফলে ব্যাংকের দীর্ঘদিনের শেয়ারধারীরা তাদের ধারণকৃত শেয়ার বিক্রি করতে বাধ্য হন। ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোট শেয়ারের প্রায় 82% এস আলম গ্রুপ কুক্ষিগত করে নেয়। চিঠিতে বলা হয়, 5ই আগস্ট বৈষম্য বিরোধী সফল ছাত্র আন্দোলনের ফলে এক অবিস্মরণীয় গণবিপ্লবের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে। এই অবস্থায় একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং দেশের অর্থনীতির স্বার্থে বিগত দিনের ফ্যাসিবাদী শাসনের সহযোগিতা প্রতিষ্ঠানগুলো যাতে তদন্তের আগে তাদের শেয়ার বিক্রি করতে না পারে সে উদ্যোগ নেওয়া প্রয়োজন। এস আলম গ্রুপ বর্তমানে 24টি প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের শেয়ার ধারণ করছে। তাই আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে গভর্নরের কাছে দেওয়া আরেক চিঠিতে দ্রুত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা বিনিয়োগকারীরা। চিঠিতে তারা বলেন, ইসলামী ব্যাংকের অসৎ পরিচালক ও কর্মকর্তাদের সহায়তায় বিপুল অর্থ লোপাট ও পাচার করা হয়েছে। এজন্য আমানতকারীদের আস্থা ফেরাতে ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফেরাতে দ্রুত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন তারা। বিদায়ী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত 2017 সালে ইসলামী ব্যাংককে জামায়াত মূল্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত 2017 সালে ইসলামী ব্যাংককে জামায়াত মুক্ত করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ দেওয়া হয় এস আলম গ্রুপকে। মালিকানা পরিবর্তনে সহায়তা করেন তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। এরপর 7.5 বছরের নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকের মোট ঋণের 1/3। এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি। টাকা বের করে নেওয়া হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে। এরপর 7.5 বছরের নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকের মোট ঋণের 1/3। এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি। টাকা বের করে নেওয়া হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।